এই যে দেখো গোপাল, এই হলো সেই ঝিল যেটার কথা আমি তোমাকে বলেছিলাম, বুঝলে? এত বড় ঝিল, এতে মাছ অনেক আছে নিশ্চয়ই। সে আর বলতে, এই ঝিল মাছে ভরপুর। শোল মাছ, শিঙি মাছ, রুই, কাতলা, বোয়াল সব আছে। কিন্তু এভাবে ফাঁকা পড়ে থাকলে তো যত্নের অভাবে সব মরে যাবে বাবু। কি আর করব বলো, একা মানুষ, এই কাজ ও কাজ করে আর এসব দেখাশোনার সময় কই। তবে এক কাজ করতে পারেন বাবু। হ্যাঁ, বলো কি কাজ? আমি এই ঝিল থেকে মাছ ধরে নিয়ে সেটা বাজারে ভালো দামে বিক্রি করলে বেশ ভালো বেচা কেনা হবে। বলছো? তুমি তো দপ্তরে থাকো। দপ্তরে আর কত টাকায় কামাই বলুন? একটা ব্যবসা শুরু করতে পারলে মন্দ নয়, আর লাভের একটা অংশ না হয় আপনাকে দেব। তা বুদ্ধি তো মন্দ নয়। ভেবেছো যখন শুরু করো, তাহলে কোনো সমস্যা হলে আমি আছি। বেশ, আমি তাহলে সব বন্দোবস্ত করে আপনাকে জানাচ্ছি বাবু। যাক বাবা, মাছের চিন্তাও দূর হলো। আর বিনা খাটুনিতে কটা টাকা পেলে তাতে মন্দ কি? শোনো, আমার সংসার করতে হলে আমার নিয়মে চলতে হবে, বুঝলে? পারো তো শুধু জোর খাটাতে, আর কিছু শিখেছো জীবনে? তোমার এত বড় সাহস, তুমি আমার মুখে মুখে তর্ক করো? করবো না তো কি করব শুনি? আরে নিজেকে দেখো, আর গোপাল দাদাকে দেখো একবার। কি কি আছে ওই গোপালের মধ্যে যে আমার নিজেকে ওর সঙ্গে তুলনা করতে হবে? হ্যাঁ, কত অভাবের সংসার, তারপরও লতার মুখে সব সময় হাসি থাকে, আর নিজেকে দেখো, অভাব তো চলছে, আর ব্যবহার আর কি বলবো। শোনো, সংসার চালানো কত কঠিন সেটা পুরুষ মানুষ হলে বুঝতে। আর আমাকে গোপালের সঙ্গে তুলনা করবার আগে নিজেকে লতার সঙ্গে মিলিয়ে দেখো। পাও তো অবিনাশ বাবুর পা চেটে, মাস শেষে অল্প কটা টাকা, কোনো ভালো কাজকর্ম নেই, শুধু চামচেমি করেই বেড়াও। তোমার তোমার এত বড় স্পর্ধা, তুমি আমাকে বলো আমি চামচাগিরি করবে তাই? হ্যাঁ হ্যাঁ, আমি আজই আমার বাপের বাড়ি চলে যাব, আর থাকবো না এখানে। হ্যাঁ হ্যাঁ, যাও না যাও। দুদিন পর লাথ মেরে তোমার বাপ আবার আমার সঙ্গে সংসার করতে পাঠাবে। হ্যাঁ, বৌমা, ও বৌমা, কোথায় তুমি? মা, ভেতরে আসুন না, আমি এখানেই আছি। তা কি করছো কি তুমি? এই যে, আপনার ছেলে বলল তা লাল শাক খেতে নাকি ভীষণ ইচ্ছে করছে, তাই শাক করছিলাম রান্না করার জন্যে। বাহ, আজ শরীরটা খুব খারাপ করেছে, ভাবছি আজ দুপুরের খাবারটা তোমাদের সাথেই খাবো। এতে ভাবার কি আছে মা? আমি তো প্রায়ই বলি আমাদের সঙ্গে রোজ খাওয়া দাওয়া করতে। আপনি তো কি করব বলো মা, ছেলেটার যা অভাব চলছে, আমায় তো আর বলতে হয় না, মা তো ঠিক বুঝে যাই। খুবই টানাপোড়েন চলছে মা, মানুষটা সারা রাত না ঘুমিয়ে এইসব নিয়েই চিন্তা করে। তুমি নিজের বরের জন্যে ভাবছো, আর ওদিকে ছোট বৌমা, নোচ্ছার মেয়ে একটা, প্রতিদিন আমার ছোট ছেলেটাকে হেনস্থা করে। কি হলো, ওদের মধ্যে কি আবার ঝগড়া চলছে? কোন দিন হয় না তাই বলো, পুরুষ মানুষের একটু মাথা গরম থাকবেই, কিন্তু ওই মেয়ে, তার মুখে যেন খই ফোটে। কোন অলক্ষণে দিনে যে ওকে বাড়ির বউ করে এনেছিলাম। থাক মা, অমন করে বলবেন না, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আর ঠিক, বেশি বাড়াবাড়ি করলে ওকে লাথ মেরে বের করে আমার ছেলেকে আমি অন্যত্র বিয়ে দেবো। মেয়ের কি অভাব নাকি? তুমি আজকে এত চুপচাপ কেন খগেন? তেমন কিছু নয়, ওই সংসারে যে হয় আর কি, টুকটাক ঝামেলা। আবার কি নিয়ে ঝামেলা হলো? অভাব চলছে খুব সংসারে, আর দিন শেষে গিয়ে একটু যে ভালো ব্যবহার পাবো সে আশাও আমি ছেড়ে দিয়েছি। একে অপরকে বোঝার চেষ্টা করো, একটু সময় দাও, সে ঠিক হয়ে যাবে। কি আর বোঝাবার চেষ্টা করব, কিছু হলেই বাপের বাড়ি চলে যাওয়ার জেদ করে। তো এই অভাব অনটনের মাঝে শুধু আমার সঙ্গে না ঘুরে কোনো কাজও তো করতে পারো। অনেক উপায় তো খুঁজেছি বাবু, তবে কোনো মতেই কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না। না হয় এক কাজ করো, গোপালের সঙ্গে তুমিও মাছের ওই ব্যবসাটা ধরে ফেলো। কোন ব্যবসা? ও দেখো না, বলাই হয়নি। গোপাল আমার ঝিল থেকে মাছ ধরবে,
তারপর সেই মাছ বেচবে বাজারে। তুমি চাইলে ওর সঙ্গে যোগ দাও। আমার সংসারে আগুন জ্বলছে, আর ওই গোপাল নতুন ব্যবসা শুরু করছে, ব্যাপারটা তো দেখতে হয়। কি ভাবছো কি? কিছু নাই বাবু, ভাবছি এ তো খুব ভালো কথা। আমি আজকে গিয়ে দাদার সঙ্গে কথা বলে দেখবো। হ্যাঁ, তোমাদের একটা কথা বলবার ছিল। বল বাবা, কি কথা? আমি একটা নতুন ব্যবসা শুরু করব ভাবছি। ব্যবসা? কিসের? মাছের ব্যবসা। আজকে সকালবেলায় অবিনাশবাবুর পুরনো ঝিলটা দেখে এলাম। মাছে ভরপুর ঝিলটা, বুঝলে? বাহ, তো বাবুকে বলেছো এই কথা? হ্যাঁ হ্যাঁ, বাবুর সঙ্গে কথা বলি এলাম। আর চুক্তি হচ্ছে লাভের একাংশ বাবুকে দিতে হবে। তবে মাছের ব্যবসা আজকাল তেমন একটা ভালো চলছে না। আমি মাছ ধরে এনে সেটা অল্প দামে বিক্রি করব। দেখবে ব্যবসা খুব ভালো চলবে আর অভাবও ঘুচবে। তোমার কথাই যেন সত্য হয় গো। বাবা, ওই ঝিলটা কোথায়? আমিও দেখতে যেতে চাই। আমি চিনি ওই ঝিল। যখন বাবুর জমি দেখাশোনা করতাম তখন দু একবার যাওয়া হয়েছিল। তাহলে আমায় নিয়ে চলো না ঠাকুমা? বেশ, তোমায় আমি শীঘ্রই সেখানে নিয়ে যাব দিদি ভাই। আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছ মানে? কোথায় চলে যাচ্ছ? হ্যাঁ, আমার এখানে আর এক মুহূর্তও ভালো লাগছে না। আমি বাবার বাড়িতে চলে যাচ্ছি। ওই দেখো, আবার সকাল সকাল সেই এক কথা। আচ্ছা, তোমার কি এছাড়া আর কোনো কাজ নেই নাকি? তোমার সঙ্গে এই নরকে থাকার চেয়ে নিজের বাবার বাড়িতে গিয়ে পড়ে থাকাটা অনেক ভালো। সে তো ঘুরে ফিরে আমার কাছে আসতে হবে, কি লাভ এসব করে? এবার আর আসবো না, যা কিছুই হয়ে যাক না কেন। আচ্ছা আচ্ছা, মাথা ঠান্ডা করো, একটু শান্ত হও। কিছু তো বোঝো না। এই যে আমাদের এখন দুর্দিন চলছে, তাই এটা কিভাবে সুদিনে পরিণত করা যায় তাই চিন্তা করছি আমি। মানে? গোপাল একটা মাছের ব্যবসা শুরু করবে, আমি ওর সাথে যোগ দেব আর মাছ বিক্রি করব। তুমি মাছ বেচবে বাজারে? তোমার মাথা ঠিক আছে তো? আরে, মাছ বেচা তো একটা বাহানা। আমি এমন চাল চালবো যে অল্প দিনে টাকার পাহাড় হয়ে যাবে আমাদের, আর এই গোপাল কিচ্ছু টের পাবে না। সেটা কিভাবে হবে? কি গোপাল, কেমন চলছে তোমার ব্যবসার প্রথম দিন? হ্যাঁ, আপনার আশীর্বাদে ভালোই চলছে বাবু। সকাল থেকে 700 টাকার মাছ বিক্রি করেছি। বাহ 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 বাহ, খুব ভালো। খগেন আসেনি তোমার সঙ্গে? খগেন? কই না তো। ও কেন আসবে আমার সঙ্গে? ও তো বলেছিল ও তোমার সঙ্গে কথা বলবে, তোমার এই ব্যবসায় তোমার সঙ্গে যোগ দেওয়ার কথা বললো যেন। কই, আমাকে তো এই বিষয়ে কিছু বলেনি বাবু। প্রণাম বাবু। আরে খগেন, আমরা এখন তোমার ব্যাপারেই কথা বলছিলাম তো। ভাবলাম আপনার উপস্থিতিতেই দাদার সঙ্গে কথাটা বলবো, তাই আর কি। কি বিষয়ে বলবি ভাই? দাদা, বলছিলাম কি, আমারও তো সংসারে টানাপোড়েন চলছে, তুমি সবই জানো। যদি এই ব্যবসায় আমাকেও অংশীদার করো আর কি, মানে তাই। হ্যাঁ, তুই আমার সঙ্গে এই ব্যবসায় যোগ দিবি, এর চেয়ে ভালো আর কিছু হতেই পারে না। গোপাল, তুমি ঝিল থেকে মাছ তুলে দিলে খগেন তা বাজারে নিয়ে আসবে, আর এভাবেই কাজ অনেক সহজ হয়ে যাবে। হ্যাঁ রে, ঝিল থেকে বাজারে মাছ, হ্যাঁ, আমার পথে হবে আসল খেলা। গোপাল, তোর ব্যবসার লাল বাতি জ্বালিয়ে আমি টাকার বিছানায় শুয়ে থাকবো। এক ডিলে দুই পাখি মরবে। এত সুন্দর আর বড় ঝিল! আমি আর কখনো এত বড় ঝিল দেখিনি। এটা আমাদের গ্রামের সব থেকে বড় আর পুরনো ঝিল দিদি ভাই। সবচেয়ে পুরনো? ক বছর ধরে এই ঝিলটা এখানে আছে? এই ঝিল কখন থেকে যে আছে সেটা সঠিক বলতে পারবো না, তবে এটা অবিনাশ বাবুর পরদাদার প্রজন্ম থেকেই এখানে। তার মানে আনুমানিক 150 বছর ধরে এই ঝিল এখানে বয়ে যাচ্ছে। 150 বছর? হ্যাঁ গো দিদি ভাই। ঠাকুমা, ওই যে দেখো, ওই পেছনের দিকটা কেমন চিকচিক করছে। কোথায়? তাই তো মনে হচ্ছে কোনো কিছু জ্বলছে ওখানে। চল তো
গিয়ে দেখি। আমার খুব ভয় করছে ঠাকুমা। ভয় পাওয়ার কিছু নেই, আমি তো আছি সাথে, চল। ওরে বাবা, এত রত্ন, এত হিরে জহরত! এখানে এত সব রত্ন, অথচ এইভাবে কেমন ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে? নিশ্চয়ই অবিনাশ বাবু বা আর কেউ এই বিষয়ে জানে না, না হলে এভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকতো না। কিন্তু ঠাকুমা, এখন আমরা কি করব? যদি আমি তোমার মা বাবাকে এই বিষয়ে বলতে পারি, তাহলে এই সব ধনরত্ন আমাদের হবে, আর এরপর আমাদের আর কোনো দুঃখই থাকবে না। কিন্তু লোভ করা ভালো নয় ঠাকুমা, আমাদের অবিনাশ বাবুকে এই বিষয়ে বলা উচিত। তাও ঠিকই বলছো। আচ্ছা চলো, তোমার মা বাবাকে আগে বলি, তারপর যা হবার হবে। চলো। মাত্র কয়েকদিন হলো ব্যবসাটা শুরু করেছো, এরই মধ্যে ভাবে মুখ থুবড়ে পড়ল। আমি কিছুই বুঝতে পারছি না বাবু, আমি রোজ মাছ তুলে দিই, আমার ভাই রোজ বাজারে গিয়ে বসে, তাও কেন এমন হচ্ছে? এভাবে ক্ষতির সম্মুখীন হতে থাকলে তুমি নিজেই বা কিভাবে ব্যবসা করবে? খুব আশা নিয়ে ব্যবসাটা শুরু করেছিলাম, ভেবেছিলাম এই বুঝি আমাদের দুর্দশা ফুরালো। বেচাকেনা ঠিকমতো না হলে ঝিলের মাছগুলো অযথা ধরা হয়, দিন শেষে বেচাকেনা হয় না, মাছগুলো পচে যায়। তো দেখি কদিন খগেনের পরিবর্তে আমি বসবো বাজারে, যদি একটু অবস্থার পরিবর্তন করতে পারি। আমিও সেটাই ভাবছিলাম। আর যদি আমি বসবার পরও কোনো পরিবর্তন না হয়, তবে আমাকে হয়তো ব্যবসাটা ছাড়তে হবে। মাস শেষে বসে বসে হাজার কয়েক টাকা আসছিল হাতে। গোপাল যদি ব্যবসাটা ছেড়ে দেয় তাও বন্ধ হয়ে যাবে। না না, ব্যবসা ছাড়তে দেওয়া যাবে না। কিছু বলছেন না যে বাবু? ও মানে ব্যবসা ছাড়বার কথা বলছো কেন? এত সহজে হার মানতে নেই গোপাল, চেষ্টা করতে থাকো। ঠিক আছে বাবু, আপনি যখন বলছেন আমি চেষ্টা করে দেখব। তুমি তো সকাল থেকে ঝিলের ধারে ব্যস্ত ছিলে, যাও তুমি বাড়ি গিয়ে বিশ্রাম নাও। ঠিক আছে বাবু, চলি। গোপালের লাভ হোক বা না হোক, কিছুতেই ব্যবসা ছাড়তে দেওয়া যাবে না, না হয় আমার সোনার ডিম দেওয়া মুরগি হাতছাড়া হয়ে যাবে। আজকে পুরো 5,000 টাকার নকল ওষুধ এই মাছের বাক্সে করে চালান করলাম। এখন এই গোপালকে 2 থেকে 300 টাকা দিয়ে বলবো মাছ বিক্রি হয়নি। আরে খগেন না, খগেন বাবা, কোথায় যাচ্ছিস রে তুই? আমি তো বাজার থেকে সবে বাড়ি ফিরছি, তো তোমরা এই সময় এখানে? হ্যাঁ, পূজা দিদি ভাই জেদ করছিল ওই অবিনাশ বাবুর পুরনো ঝিলটা দেখতে যাবে। ও বেশ, তো চলো তবে একসাথে বাড়ি ফিরি। ঠাকুমা, খগেন কাকুও তো অবিনাশ বাবুর কাছেই কাজ করে, ওকে বলো না ওই গুহার কথাটা। গুহা? কোন গুহা? ও কিছু নয় রে, ছোট মানুষ, কি যে বলছে। চল বাড়ি ফিরি। কি লোকাতে চাইছো আমার কাছ থেকে, সত্যি করে বলো তোমা। বলো কি মা, এই ধনরত্নে ভরা গুহা কিভাবে দেখলে? সব বলবো, আগে চল তো গোপাল আর লতাকে খবরটা দিয়ে গিয়ে। এই গোপালকে জানালে ও সততা দেখিয়ে অবিনাশ বাবুকে বলবে, আরে আমি হতে দেব না, ওই সব রত্ন আমার চাই। কি রে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস তখন থেকে? চল। ঠিক আছে, এই গোপাল দাদাকে আমরা সব বলবো, কিন্তু তোমরা যে সত্য বলছো আমি মানবো কি করে? দেখো কাণ্ড, তোকে কেন এত বড় ব্যাপারে মিথ্যে বলবো বলতো? না, মুখের কথায় আমি মানবো না। চলো আগে আমি নিজের চোখে দেখবো, তারপর এসে গোপাল দাদাকে সব বলবো। ধুর, ঘাট হয়েছে আমার এই ছেলেকে বলা। চল দেখবি, চল। ওগো, তুমি এসেছো? আমি যে চিন্তায় চিন্তায় একেবারে শেষ। কাজে গেছিলাম, আর রোজ তো এ সময় ফিরি, চিন্তা করবার কি আছে আবার? ধুর, তোমার জন্য কেন চিন্তা করতে যাব শুনি? আমি চিন্তা করছি মা আর পূজার জন্যে। মা আর পূজা? কি হয়েছে ওদের? কোথায় ওরা? সেই দুপুরের পর বেরিয়েছে,
এখনো ফেরেনি ওরা। বলো কি হে, চারিদিকে আঁধার হয়ে গেল, এখনো ফেরেনি মানে? জানি না গো, কিছুই বুঝতে পারছি না। আমায় বলতে, আমি ওদের সঙ্গে করে নিয়ে যেতাম। এখন ওসব কথা বলে কোনো লাভ নেই, চলো খগেনের বাড়ি গিয়ে দেখি। এমনও হতে পারে সেখানে গিয়েছে। হ্যাঁ চলো। খগেন, খগেন বাড়ি আছিস ভাই? কি হলো কি, এখানে এসে অমন চেঁচামেচি করছেন কেন? এইভাবে বলছিস কেন নীলিমা? এই সন্ধেবেলা বাড়ির সামনে এসে এইভাবে চেঁচামেচি করছো, আর কি করব শুনি? তোমরা থামো নীলিমা। খগেন কোথায়? আমার স্বামী এখনো বাড়ি ফেরেননি। মা আর পূজা ওরা কি তোমার বাড়ি এসেছিল? তিনি কেন আমাদের বাড়িতে আসতে যাবেন? তিনি তো আমায় সহ্যই করতে পারেন না। কেন যে আমি ওদেরকে একা যেতে দিলাম? এইসব কিছু হয়েছে তোমার কারণে, বুঝলে? তুমি আমাকে বললে না কেন একটিবার? এখন এসবের সময় নয় গো, চলো ওদেরকে খুঁজি। এত ধনরত্ন, এত সোনাদানা আমি আর কখনো চোখে দেখিনি। তোকে আর বলছি কি খোকা, যদি আমরা অবিনাশ বাবুকে এই বিষয়ে বলি, তবে অবিনাশ বাবু ঠিক খুশি হয়ে আমাদেরকে বড় কোনো পুরস্কার দেবেন। এত সোনাদানা যদি আমার হয়, তবে সারা জীবন আমি পায়ের উপর পা তুলে রাজার মতো খেতে পারবো। কিন্তু কাকু, এই ধনরত্ন কিছুই তো আমাদের নয়। এগুলো নিশ্চয়ই অবিনাশ বাবুর পূর্বপুরুষের ফেলে যাওয়া সম্পদ। এইগুলোতে অবিনাশ বাবুর অধিকার আছে। ঠিক বলেছ ঠাকুমা, আমাদের অবিনাশ বাবুকে জানানো উচিত। তা তো বলবো, কিন্তু আগে তোমার মা বাবাকে ব্যাপারে বলতে হবে দিদি ভাই, তারপর সবাই মিলে অবিনাশ বাবুকে বলবো। কিন্তু সে তো হচ্ছে না মা। মানে কি বলতে চাইছিস? মানে হলো, এই সম্পদ এখন আমার, এসবের ভাগ আমি কাউকে দেব না। না, এ অন্যায়। এই ধনরত্ন সব অবিনাশ বাবুর, আর আমরা গিয়ে তাকে এইসব বুঝিয়ে দেব। অবিনাশ বাবুকে তোমরা তখনই বলতে পারবে যখন তোমরা এখান থেকে বেরোবে, আর আমি থাকতে সেটা কিছুতেই হতে দেব না। এবার তোমরা এই অবস্থায় ততদিন অবধি থাকবে যতদিন না এখানে তোমরা পচে মরছো। এরপর আমি এসব ধনরত্ন হাতিয়ে নেব। ভালো থাকো দুজনে। বাবু নমস্কার। গোপাল, তুমি হঠাৎ এ সময়? একটু আগেই তো এখান থেকে গেলে। বাবু, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে কি? আজকে দুপুরের পর আমার মা আর আমার মেয়ে পূজা বাড়ি থেকে বের হয়। সন্ধে গড়িয়ে এলো, এখনো তারা বাড়ি ফেরেনি। সে কি? কোথায় গেছে ওরা? আপনার মাছের ঝিলটা দেখার জন্য মেয়েটা খুব জেদ করছিল, তাই সেখানেই ওকে নিয়ে যাবার জন্য বেরিয়েছিলেন মা। আমার মাছের ঝিলে এত সন্ধেবেলা অবধি তো সেখানে কারো থাকবার কথা নয়। ঠিকমতো খবর নিয়েছো তো? খগেনের বাড়ি গিয়েও খোঁজ করেছি, কোনো লাভ হয়নি। সেখানেও নাকি যায়নি। দেখি দেখি, চলো তো আমার সঙ্গে তোমরা। ঝিলের পাড়ে একবার গিয়ে দেখি সেখানে খুঁজে। এইদিকে তো কখনো আসা হয়নি, আর ভেতরে এত আলোর মতো ছড়াচ্ছে। এখানে তো খোলা মাঠ ছিল, তাও প্রায় 40 বছরের ওপর হয়ে গেল। এদিকটা পরিত্যক্ত জঙ্গলে পরিণত হয়েছে। এখানে আর এগিয়ে লাভ নেই। না বাবু, আমি ভেতরে যেতে চাই একবার। আচ্ছা বেশ, গিয়ে দেখো। মা, পূজা, তোমরা? মা, তোমাদের খুঁজতে খুঁজতে আমরা দিশেহারা হয়ে গেছিলাম। তোমরা ওই ধনরত্ন ভর্তি গুহায় পৌঁছালে কিভাবে? হাঁটতে হাঁটতে আমরা এই গুহার ভেতরে ঢুকে যাই। পরে আমরা চেয়েছিলাম বাবুকে সে সব বলতে, কিন্তু খগেন কাকুর সঙ্গে পথে দেখা হয়। খগেন কাকু আমাদের থেকে সব শুনে কৌশলে এই গুহায় নিয়ে এসে আমাদের বেঁধে রেখে চলে যায়।
যেন আমরা কাউকে কিচ্ছু বলতে না পারি। আমি ভাবতে পারিনি আমার ছেলে ধনরত্নের লোভে আমাকেই কিনা প্রাণে মারতে চাইবে। গোপাল, তুমি গিয়ে খগেনকে ধরে নিয়ে আসবে এক্ষুনি। ওর ব্যবস্থা আমি করছি। যথাজ্ঞা বাবু, ও যা করেছে তার কোনো ক্ষমা নেই। আমি ওকে এক্ষুনি গিয়ে নিয়ে আসছি। বুড়িমা আর পূজা দিদি ভাই, তোমরা নিজেদের সততা অক্ষুণ্ণ রেখেছ আর ওই ধনরত্ন প্রথম খুঁজে পেয়েছ। তাই আমি নই, তোমরাই সম্পদের আসল দাবিদার।